আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 27 লাখ নাগরিক নিবন্ধিত না হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে হবে ভোটার তথ্য সংগ্রহ। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক। ক্ষমতায় যেতে জনগণের আস্থা অর্জনে তারেক রহমানের তাগিদ। মামলা নিষ্পত্তি শেষে তারেক দ্রুত দেশে ফিরবেন বলে বিএনপি নেতাদের আশা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আমু কামরুলকে 4 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। গুমের অভিযোগে সাবেক 2 র্যাব কর্মকর্তাকে হাজির। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় বাতিলের আবেদন। এবং ওডিআই সিরিজে প্রথম হোয়াইট ওয়াশ করার সাফল্য পেল বাংলাদেশ নারী দল। তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারালো টিম টাইগার্স। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। পাবনার চলন মিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউট উৎসবের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক সল্ট, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে ভোটার হওয়ার যোগ্য প্রায় 25 থেকে 27 লাখ নাগরিক নিবন্ধিত হননি উল্লেখ করে কমিশন জানিয়েছে, আগামী বছরের 2রা মার্চের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। নাজিব বেগের রিপোর্ট। নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনের সংগ্রহে 17 লাখ নাগরিকের তথ্য রয়েছে। এই নাগরিকরা 2025 সালের 1 জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবেন। তবে নির্বাচন কমিশন বলছে, পরিসংখ্যান অনুযায়ী নতুন ভোটার হিসেবে আরও অনেক নাগরিকের যুক্ত হওয়ার কথা থাকলেও তারা নিবন্ধিত হননি। নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম সভা শেষে জানানো হয়, নিবন্ধিত না হওয়া সহ নতুন ভোটার হওয়ার যোগ্যদের তালিকা করতে 2রা মার্চের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 লক্ষ ভোটার, আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তিনি জানান, পরিপূর্ণ ও বিতর্কমুক্ত ভোটার তালিকা করতে চায় নির্বাচন কমিশন। মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা। সভায় 4 কমিশনারের নেতৃত্বে আলাদা 4টি কমিটি করা হয়। তবে জাতীয় সংসদের সীমানা নির্ধারণের আপত্তিগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে উল্লেখ করে তারা সর্বশক্তি নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের দায়িত্বরত বিদেশি কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে তথ্য মিডিয়া ছড়ানো হচ্ছে তা সত্য নয়। বিস্তারিত মনির হাসানের রিপোর্টে।
সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার ও ইসকন ইস্যুতে বিতর্ক সহ দেশের বিভিন্ন ঘটনাবলী নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে কূটনীতিকদের সাথে বৈঠকে বসে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাজ্য, ইউ এর কূটনীতিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরাও। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন মহল বিভ্রান্তি ও অপপ্রচার চালাচ্ছে। আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সম্প্রদায়ের পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতরে দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা সফল না হয় সেই চেষ্টা করছি। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, তার গ্রেপ্তার এবং আইনি প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে কূটনীতিকদের। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দেশে ব্যবসা বাণিজ্য সহজ করতে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইসকস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সুইডিশ বিনিয়োগকে আরও উৎসাহিত করে। বর্তমান সরকার দুর্নীতি দমন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করা এবং শ্রম আইনের বিষয়ে ILO কনভেনশন অনুমোদনের জন্য এগিয়ে চলছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য সার্ককে কার্যকর করতে সংস্থাটির সচিবালয়কে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সাওয়ার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক একটি বিস্তৃত শব্দ। সার্ককে পুনর্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে। সার্ক মহাসচিব প্রধান উপদেষ্টাকে জানান, উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে সার্কের উদ্যোগগুলো স্পষ্ট হতে পারছে না। সার্ককে কার্যকর করার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সার্ক মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে যে নির্বাচন আসছে তা সহজ হবে না। খুলনায় বিভাগীয় কার্যালয় অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, গত 3 মাসে যারা ভুল করেছে তাদের সঠিক পথে আনতে হবে। অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এটা ঠিক নয়। ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য 2 বছর আগে দেয়া 31 দফা প্রস্তাব সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি। খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সর্বস্তরের নেতারা অংশ নেন। অনলাইনে লন্ডন থেকে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনের কথা বলেন তিনি। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগে যখন মানুষ
নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো। আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক অনেক সচেতন। আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। কোন একটি রাজনৈতিক দল গোপনে কাজ করে, নেতাকর্মীদের এমন অভিযোগ না করে সবাইকে মানুষের আস্থা অর্জনে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। যে অমুক একটি দল আছে, তারা তো এই কাজ করে যাচ্ছে, ভাই কমপ্লেন করেন কেন? ওরা যদি এই কাজ করে যাচ্ছে, ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে, তো আপনি কেন করতে পারছেন না এই কাজ? আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে, কমপ্লেন করা চলবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাকি মামলাগুলোর নিষ্পত্তি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন বলে আশা করছেন বিএনপি নেতারা। আগামী বছর জাতীয় নির্বাচন হলে তার নেতৃত্বে নির্বাচনে যাওয়ার আশা তাদের। রাহুল রায়ের আরো একটি রিপোর্ট। রোববার 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যরা। রায়ের পরেই স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা। তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হওয়াই সত্যের সৌন্দর্য। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার যেন ধ্বংস না হয়। প্রেস বিজ্ঞপ্তিতে রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতারা আশা করছেন দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। যদি আগামী বছর নির্বাচন হয়, তাহলে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যেতে চাই। তো আমরা আশা করব যে আমাদের আইনজীবীরা অতি দ্রুত সম্ভব এই মামলাগুলোকে উপস্থাপন করবেন এবং আমরা একটি নিরপেক্ষ রায়ের অপেক্ষায় রয়েছি। বিএনপি নেতারা জানিয়েছেন আইনি প্রক্রিয়ার উপর শ্রদ্ধাশীল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। উনি তোরা তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? তো উনি তো সেটা চাই নাই বলে তো উনার একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে উনি যেতে চাচ্ছে। বিএনপি নেতারা আশা করছেন বাকি মামলাগুলোতেও সঠিক আইনি বিচার পাবেন তারেক রহমান। আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান বাধা অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে, শেখ হাসিনার শাসন আমলের 1.5 দশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ব্রিফিংয়ে কমিটির সদস্যরা বলেছেন, সরকারের স্বৈরাচারী হওয়ার পেছনে আমলাদের অবদান ক্ষমতাসীন দলটির রাজনীতিকদের চেয়ে কম ছিল না। স্বৈরাচারী শাসন ব্যবস্থার ভয়ে উন্নয়ন সহযোগীদের অনেকেই সরকারের চাপিয়ে দেওয়া উন্নয়নের বয়ানকে বৈধতা দিতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। রিজভিন আজের রিপোর্ট। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা। নির্ধারিত 90 দিনের মধ্যেই 400 পৃষ্ঠার এই দলিলটি তৈরি হয়েছে। সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে ছোটখাটো সংশোধন শেষে রিপোর্টটি বই আকারে প্রকাশ হবে বলে জানান কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে। দেবপ্রিয় বলেন, দুর্নীতির মাধ্যমে টাকা পাচারের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত। আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ এবং জাতির জন্য, এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে তার আগে আগামী 6 মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনায় নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এর পরিমাপগুলো কি, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। শ্বেতপত্র কমিটির সংখ্যা আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি প্রণয়নের পরামর্শ তাদের। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে 4 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের অভিযোগে র্যাব 2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেফতার দেখানো হলো। তাদের সম্পর্কে 20 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মানার রিপোর্ট। র‍্যাব 2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে বহু গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ আছে। দুজন পুলিশ কর্মকর্তা, একজন আলেপ উদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকী, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো। উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায়। 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। একজন হলো সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। 4 ডিসেম্বর 2024 তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায়ও কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা সত্য তুলে ধরলে প্রতিবেশী দেশের মিথ্যাচারকারীদের মুখে চুনকালি পড়বে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ ব্যক্তিদের নামে মামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলায় জেলায় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সে সময় ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং অন্যরা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা ঘটাচ্ছে তাদের মুখে সে সময় চুনকালি পড়বে। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 2009 সালের 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন হচ্ছিল। এ বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। 13 আগস্ট এ বছরের 15 আগস্টের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ও বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে রোববার আপিল বিভাগে শুনানি হবে। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সরকার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় 5 লাখ শূন্য সরকারি পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সরকারি চাকুরিতে আবেদন ফি কমানোরও উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদ আছে 4,73,000 একটি। সবচেয়ে বেশি শূন্য পদের সংখ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পিএসসির বাইরেও দপ্তর, সংস্থা, কর্পোরেশন ও কোম্পানির এই পদগুলো দীর্ঘদিন ধরেই শূন্য। শূন্য পদ পূরণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী 15 কার্যদিবসের মধ্যে তা জানাতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যার যদি একটা পদও থাকে অথবা 100,000 এই লোক নেওয়ার প্রসেস শুরু করতে হবে। কি কি শর্তে কারা যোগদান করবে এগুলো ঠিক থাকলে তাও বিজ্ঞাপন যাবে, মিনিমাম 1 মাস বাছাই হবে কোনটা ভ্যালিড, তারপরে আপনি কি সিস্টেমে নেবেন, লিখিত, মৌখিক অথবা আরো কোনো স্ট্যান্ডার্ড ফলো করবেন কিনা 200 থেকে 100 করার প্রস্তাব করা হয়েছে ভাইবার নাম্বার। কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়, যাকে নিতে চায় তাকে 180, 190, আর যাকে নিতে চায় না 40। সরকারি স্বায়ত্তশাসিত ও ব্যাংকের চাকরিতে আবেদন ফি অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পিএসসি যেটা করেছে 700 টাকা যেটা ছিল, আমরা একটা অনুরোধ করেছিলাম দেখি তার চেয়েও কমেছে, সেটা করেছে 350 টাকা। প্রতিবন্ধী যারা তাদের ছিল 100 টাকা, ওটা করছে 50 টাকা। সব সেক্টরে ইনক্লুডিং ব্যাংক আমরা যেগুলো সরকারি আছে সেগুলো হবে নির্দেশনা, আর যেগুলো আধা সরকারি অথবা এক্সটেনশন ওয়ান সেখানে আমাদের অনুরোধ থাকবে। শূন্য পদগুলো পূরণ হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, এতে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন জনপ্রশাসন সচিব। ইকোনমিতে ভেলোসিটি বাড়বে, টাকার সার্কুলেশন বাড়বে, এতে অটোমেটিকই জিনিসের দামপত্র অথবা মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হতে আরো 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। এই টার্মিনাল নির্মাণে কেন অস্বাভাবিক বেশি ব্যয় হয়েছে এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান বিমান উপদেষ্টা। চক্র মালিথা রিপোর্ট। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB'র উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে গোল টেবিল আলোচনা। এভিয়েশন সেক্টরের অংশীজনরা তাদের সমস্যা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন আলোচনায়। এটাকে আমরা কতটুকু জাস্টিফাই করতে পারবো আমাদের দেশের এই এভিয়েশন যে গ্রোথ হচ্ছে এটাকে ক্যাটার করার জন্য আমাদের এই 3rd টার্মিনাল কতটুকু আমাদের কাজে আসবে। দেখেন আমরা শীতকাল আসছে, অনেক পাখি কিন্তু জাহাঙ্গীরনগরে এসে জড়ো হচ্ছে, আমরা কিন্তু ইনভাইট করি নাই, বিকজ এসে একটা পরিবেশ ক্রিয়েট করা আছে ওখানে। আপনি পরিবেশটা ক্রিয়েট করে দেন, আমরা চেঞ্জ হয়ে যাই, তাইলেই কিন্তু এয়ারপোর্টটা সাকসেসফুল হবে। যে কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার হয় আমার অনুরোধ থাকবে যারা এই অথরিটিতে থাকবেন, যেই অথরিটি বি সিভিল এভিয়েশন অর মিনিস্ট্রি মোকাট অথবা ইভেন উপদেষ্টার অফিস থেকেও স্টেক হোল্ডারদের যেন সাথে নিয়ে কথা বলা হয়, যে স্টেক হোল্ডারদের বাদ দিয়ে কোন সিদ্ধান্ত নিয়েন না, ওটা কখনো ফলপ্রসূ হয় না। অভিযোগ খণ্ডন করে বিভিন্ন সম্ভাবনার কথা জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। Each and every point that came from the aviation operators we have actually discussed, so I am not going to squarely talk each and every point because they already know, and it is going to come in pen and white and black in paper, so that paper we are going to forward. বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা 3rd টার্মিনাল নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে জানান। 11 মাস 12 মাস পরে আবার টার্মিনাল অপারেটিভ হবে, অর্থাৎ আমি বছরটা বলবো না, মাসটা বলবো না, আমি হিসেব করলাম 360 দিন, 364 দিন। এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, আমার চেষ্টা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘন্টার হিসাবে কাজ করা, যাতে আমরা প্রত্যেকে ত্বরান্বিতভাবে কাজগুলো করতে পারি। আলোচনায় 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমানকে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অংশীজনরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। হাতে পায়ে গুলি লাগা কিংবা স্প্রিন্টারের ক্ষতবিক্ষত শরীর নিয়ে 4 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা, তারা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ রয়েছে 9ম পর্ব। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি ছাত্র আব্দুল্লাহ আহমেদ ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গাড়ি উঠে যায় তার উপর, প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আব্দুল্লাহর অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। 4 আগস্টে তো স্টুডেন্ট অনেক ছিল, মিরপুর 10 নম্বরে পুরো গোল চত্বর ভরা স্টুডেন্টরা ছিল, আর সাথে হচ্ছে ছাত্রলীগ নেতা আর হচ্ছে পুলিশরাও ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা যখন হচ্ছে পুলিশ স্টুডেন্টের উপর হামলা করে তখন স্টুডেন্টরা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ করে। তো পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশরা বুঝতে পারছে যে তারা আর পারবে না আমাদের সাথে,
তখন তাদের যে জিপগুলো ছিল সেগুলো নিয়ে ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। তো আমার হচ্ছে থাই থেকে একদম নিচ পর্যন্ত পড়ে ভেঙে যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, যারা হচ্ছে আহত হয়েছে তাদের হচ্ছে বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক, প্রয়োজন হচ্ছে দেশে বাইরে নেওয়া হোক, যারা হচ্ছে চাকরিজীবী ছিল তাদের হচ্ছে চাকরি দেওয়া হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিষয়ক উপকমিটি। 989 জনকে অ্যাপ্রক্সিমেটলি ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল যে প্রত্যেকটা রোগী যেন, এক্সিস্টিং যারা রোগী আছে গণঅভ্যুত্থানে, প্রত্যেকটা রোগী যেন স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাটা পায়। ভেঙে চুরমার হওয়া হাত পা, শরীর ভর্তি স্প্রিন্টার সহ জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যেন ত্যাগের যথার্থ মর্যাদা পান, এমনটাই প্রত্যাশা তাদের স্বজনদের। লায়লানা হোসেন, চ্যানেল আই, ঢাকা। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদ কান্দালভিকে বাংলাদেশে আনার দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করছে তাবলিগ জামাতের সদস্যরা। তবে ঢাকায় থানায় থানায় সে কর্মসূচি পালন হচ্ছে। ফেব্রুয়ারি 7, 8, 9 ফেব্রুয়ারি যে বিশ্ব ইজতেমা আছে, তো এই আলমী ইজতেমায়, বিশ্ব ইজতেমায় আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম কি যাতে বাংলাদেশ বর্তমান যে বৈষম্য বিরোধী সরকার আছে, এই সরকার যাতে ওনাকে আসার জন্য ভিসা দেয়, সেজন্য আমরা প্রথম ইজতেমার ব্যাপারেও তাদেরকে স্যাক্রিফাইস করছি। দ্বিতীয় ইজতেমা দেন আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের হযরতজি, আমাদের আমির, সে এবার ইজতেমায় অংশগ্রহণ যাতে নিশ্চিত হতে পারে। আমি 20 থেকে 24 ডিসেম্বর আমাদের দ্বিতীয় পক্ষের জোর, ইনশাআল্লাহ তারা যেমন শান্তিপূর্ণভাবে করছে তার চেয়েও শান্তিপূর্ণভাবে আমরা করব। যাতে সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে 20 তারিখের আগেই টঙ্গীর ময়দান আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।